আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। ২রা মে খুলবে হল, ক্লাস শুরু ৪ মে। কাল বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২ সহকারী পররাষ্ট্রমন্ত্রী। গুরুত্ব পাবে শুল্ক হার কমানো, সংস্কার, গণতন্ত্রে উত্তরণের সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। বিদ্যুৎ সংকটের কারণে রপ্তানি শিল্পে বিকল্প জ্বালানি হয়ে উঠেছে সৌর বিদ্যুৎ। বেড়েছে উৎপাদন, প্রায় ২০ % জ্বালানি সাশ্রয় হওয়ায় আগ্রহ বাড়ছে গার্মেন্টস মালিকদের। এবং জামালপুরে ৬ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ৪০টি বসতবাড়ি। হুমকির মুখে ফসলি জমি সহ শত শত স্থাপনা, আতঙ্কিত এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় আগামী ৪ মে থেকে কুয়েটের শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর আগে ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে সব আবাসিক হল। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এতে সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আমাদের মেইন দাবি হচ্ছে বর্তমানে হলগুলো খুলে দেওয়া, প্লাস শিক্ষার্থীদের যে সকল দাবি দেওয়া ছিল সকল কিছু মেনে নাও এবং যত দ্রুত সম্ভব আমাদের ক্লাস কক্ষে ফিরে নাও। এই হচ্ছে আমাদের মেইন দাবি। আমাদের যে অবস্থান কর্মসূচি এটা চলমান থাকবে। যদি আমাদের সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত হয় হল খুলে দেওয়া হবে, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে হলে উঠে যাব। যদি না হয় তাহলে আমরা এখানে অবস্থান করব এবং পরবর্তীতে আরো কঠোর সিদ্ধান্তের আমরা দিকে ধাবিত হব। কাল বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা আলাদাভাবে আসবেন ও ২টি ভিন্ন ভিন্ন দলের প্রতিনিধিত্ব করবেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। ফলে এই সফরে ২ দেশের সম্পর্কে নানা বিষয় আলোচনা হবে। প্রাসঙ্গিকভাবে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আলোচনায় গুরুত্ব পাবে সংস্কার, গণতন্ত্রে উত্তরণের সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। বুধবার ভোরে ৪ দিনের সফরে ঢাকায় আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিক। এর কয়েক ঘণ্টা পরে আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তার সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দল দুটি বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে। বিদ্যুৎ বিভ্রাট আর গ্যাস সংকটের কারণে উৎপাদন স্বাভাবিক রাখতে বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতে ঝুঁকছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। এরই মধ্যে লিড সার্টিফাইড ২৪০টি কারখানা আংশিক সৌর প্যানেলের সাহায্যে চলছে। প্রক্রিয়াধীন আরও প্রায় ৪০০ কারখানা। সোলারে নিরবচ্ছিন্ন জ্বালানি পাওয়ার পণ্য উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য সেবা সুরক্ষিত হচ্ছে। উৎপাদন বাড়াতে বিদ্যুৎ নির্ভরতা কমিয়ে রূপান্তরিত জ্বালানিতে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শারফুল আলমের রিপোর্ট। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক শিল্প। গেল ৫ দশকে অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এই শিল্প। এ খাতে ৪২ লাখ শ্রমিকের মধ্যে ৮০% নারী, যাদের নিখুঁত কাজের মধ্য দিয়ে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। এতদিন বিদ্যুৎ ও গ্যাসে কারখানা পরিচালনায় নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবে পণ্য উৎপাদন ব্যাহত হতো। এতে খরচ বাড়ার পাশাপাশি বিদ্যুতের অভাবে কারখানায় অতিরিক্ত গরমে বিশেষ করে নারী শ্রমিকদের শারীরিক জটিলতা বেড়ে যেত। কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে, এখানে কারেন্ট চলে আসে, এজন্য আমাদের গরমে কাজ করতে হয় না, কোনো গরম লাগে না এবং আমাদের কোনো অস্বস্তি বোধ হয় না, ফ্যান চলে। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ২০৩০ পরবর্তী জিরো কার্বন নিঃসরণ নীতি মেনে পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে এগিয়ে আসছে অনেক শিল্প প্রতিষ্ঠান। রূপান্তরটা ন্যায্য করতে হবে। এখন ন্যায্য করতে হলে আমাদের প্রথমেই যেটা দরকার, সেই রূপান্তর প্রক্রিয়ায়
কারা কারা অন্যায়ের শিকার হতে যাচ্ছে, কারা অবিচারের শিকার হতে যাচ্ছে। তা সেক্ষেত্রে শ্রমিক হচ্ছে একটা সবচেয়ে বড় গোষ্ঠী যারা যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব তাদের উপরে পড়বে। এই যে রূপান্তর প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়। দেশে ৪৮% লিড সার্টিফাইড কারখানায় আংশিক হলেও বিকল্প জ্বালানি হিসাবে সৌর বিদ্যুৎ ব্যবহার করছে। নতুন করে যুক্ত হচ্ছে আরও ৪০০ প্রতিষ্ঠান। প্রায় ১৫% মতো বিদ্যুৎ আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে ব্যবহার করতে পারব এবং সমমূল্যের আমরা গ্রিডের বিদ্যুৎ ব্যবহার কমাতে পারব এবং সেটার জন্য যে পরিমাণ আমাদের ফসিল ফুয়েল ব্যবহার হয় সেটা হয়তো আমরা গ্র্যাজুয়ালি কমাতে পারব। যখন ব্যাটারি স্টোরেজ আরও বেশি সাশ্রয়ী হবে তখন হয়তো আমরা আমাদের পুরো চাহিদার একটা বৃহৎ অংশ পর্যন্ত আমরা নিতে পারবো। বাট 100% যেই ট্রানজিশনের কথা অনেক সময় বলা হয় সেটা এই মুহূর্তে ফিজিবল না। ইউরোপিয়ান ইউনিয়নে কিছু লেজিসলেশন এসেছে এখন। এইখানে একটা জিনিস বলা আছে যে 2030 সালের মধ্যে আমার ডিকার্বনাইজেশন এফেক্ট দেখিয়ে আবার কার্বন এমিশন রিডাকশন করতে লাগবে। তো যখন আমি রিডাকশনে যাব তখন দ্য অনলি ওয়ে অফ ডুইং দিস ইজ রিনিউয়েবল এনার্জি। এটা বাংলাদেশের যে বাস্তবতা, যেভাবে আমরা ফ্যাক্টরি গড়ে উঠেছে, এটাকে ইউ হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। আর এখানে সবাই যে বড় ফ্যাক্টরি এটা না, এখানে এসএমই বহুত ফ্যাক্টরি আছে, ওদেরকেও ইন্টিগ্রেশন করতে লাগবে। পোশাক শিল্পের প্রযুক্তি নির্ভর প্রাকৃতিক শক্তি ব্যবহার করা গেলে 17.6% জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোলার প্যানেলের মাধ্যমে অনেক পোশাক কারখানায় তাদের পণ্য উৎপাদন অব্যাহত রেখেছেন। এতে করে বিদ্যুতের উপর যেভাবে চাপ কমছে, অন্যদিকে দেশের তৈরি পোশাক কারখানাগুলো সবুজ কারখানার দিকে এগিয়ে যাচ্ছে। তবে জাস্ট এনার্জি ট্রানজিশনের এই সময়ে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রেখে যাতে দেশের পোশাক কারখানাগুলো প্রসারিত হয় সেই তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জামালপুরের দেওয়ারগঞ্জে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে গত 1 মাসে 40টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বসতবাড়ি ও ফসলি জমি। অসময়ে নদী ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী। জামালপুর থেকে লুৎফুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী 6 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। বাহাদুরাবাদ নৌথানা সংলগ্ন খোলাবাড়ি থেকে বড়খাল পর্যন্ত এলাকা জুড়ে চলছে তীব্র নদী ভাঙ্গন। এতে হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বহু বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা। কত জনের কত বিঘা জমি যে ভেঙে নিতে আছে। আমার যদি ওই জমিটা থাকতো আমরা ভুট্টার আবাদ, কুশের আবাদ করতাম। সব ভাঙতে নদীর কোনো ব্যবস্থা নিতে আসে না। আমরা হতো দরিদ্র, আমরা তো কই যায় খারাপ আগে কোনো ব্যবস্থা কেউ নদীর নাড্ডার কেউ করলো না। জমি 50-60 বিঘা মাটি নদীর গেছে গা। এখন আমরা ভাঙতে ভাঙতে একবারে 30-এর কোনায় এসে বাড়ি করছি। এখনো নদী এসে ধরে দিচ্ছে আমরা। বর্ষার আগে স্থায়ী ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে পুরো এলাকা। দেওয়ানগঞ্জ সুগার মিল, রেলওয়ে স্টেশন, দেওয়ানগঞ্জ শহর পর্যন্ত আমরা একটি হুমকির মুখে আছি। আমি দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব একটি এই বালির বস্তা না দিয়ে একটি টেকসই বাঁধের জন্য আমি দাবি জানাচ্ছি। যদি অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই নদী পাইলিং না করা হয় তাহলে এই অনেক হাজারো মানুষ মাথা ঠাঁই পাবার জায়গা পাবে না। শুধু বালির বস্তা ফেলে নদী ভাঙ্গন থামানো যাবে না। ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এইরকম কাজ দ্রুত না করলে আমাদের এটা একবারে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। তাহলে আমাদের স্কুলটা পোলাপান লেখাপড়ার একদম বিনষ্ট হয়ে যাবে। 2-4 মিনিট ঘর ভাঙা নাইব এইরকম। আপনারা বান দেলোয়ার স্কুল থেকে খোলাবাড়ি পর্যন্ত এই রোডটা নিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ আমার করে মাফ করতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙ্গন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা অস্থায়ী জরুরি প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করেছি। এখানে 35 মিটার অংশে এই কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমরা এই কাজের উজানে এবং ভাটিতে আরো 150 মিটারের মতো কাজের প্রস্তাবনা দিয়েছি। অনুমোদন পেলে সেই কাজটিও বাস্তবায়ন করা যাবে এবং এই বিদ্যালয়টি রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। শুধু আশ্বাস নয়, ভাঙ্গন প্রতিরোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা যমুনা পাড়ের মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
আজ থেকে 11 জুন পর্যন্ত 2 মাসের জন্য বন্ধ হচ্ছে সাগরে মাছ ধরা। এ সময় জেলেদের মাথা পিছু 78 কেজি করে চাল দেবে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্ক ফোর্স তাদের টহল কার্যক্রম পরিচালনা করবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে। নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়ে নববর্ষ উপলক্ষে রাজধানীতে এক ব্যতিক্রমী ড্রোন শো আয়োজন করে শিল্পকলা একাডেমি। সোমবার সন্ধ্যায় 14 মিনিটে বর্ণিল ড্রোন শোতে জাতীয় সংসদ ভবনের আকাশ ঝলমল হয়ে ওঠে। এতে মুক্তির আনন্দ, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মুগ্ধর নির্ভীক আত্মত্যাগ, আন্দোলনের নারী, ঐতিহ্যবাহী বাংলাদেশের সংস্কৃতি, জাতীয় ঐক্য এবং চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়। ফজলে রাব্বির রিপোর্ট। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের আকাশে ভেসে ওঠে খাঁচা থেকে মুক্ত শান্তির প্রতীক পায়রা। ঢাকায় চীনের দূতাবাসের কারিগরি সহায়তায় শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ড্রোন শো দেখতে আসা হাজারো মানুষ ফেটে পড়ে উচ্ছ্বাসে। একে একে অন্ধকার আকাশে প্রতিফলিত হয় আবু সাইদের প্রশস্ত হাত, মুগ্ধ আর জুলাই আন্দোলনের মোটিভগুলো। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সাথে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করা হয় মুক্ত আকাশে। জুলাই আন্দোলনের অনুপ্রেরণাকে সঙ্গী করে নতুন বছরের এগিয়ে যাওয়ার প্রত্যয় দেখা গেছে নববর্ষের ড্রোন শোতে। এখান থেকে কামনা করা হয় চীন বাংলাদেশের বন্ধুত্বের অমরত্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ব্যতিক্রমী এই শো দেখে অভিভূত। নতুন বাংলাদেশে নতুন কিছু দেখলাম, তো খুব ভালো লাগছে। আসলে সত্যি সুন্দর, সত্যি মনোমুগ্ধকর। আমরা সবাই ফ্যামিলি সহ সবাই জিনিসটা খুব এনজয় করেছি। সবগুলাই অনেক সুন্দর, মানে সবগুলাই অনেক ভালো লাগছে। প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে, আগে কখনো এটা এরকম প্রেজেন্টেশন আমরা দেখি নাই। নববর্ষে প্রতি বছরই এমন আয়োজন দেখার প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। আগামীতে আশা করি যে ভালো ভালো জিনিস আপনারা অনুষ্ঠানে উপভোগ করবেন। ড্রোন শোটা স্পেশালিটি ছিল, মানে জীবনের প্রথম দেখলাম। ড্রোন শোটা ছিল অসাধারণ। এরকম একটা অনুষ্ঠানের জন্য মানে আমাদের এটা একটা মানে বিশাল প্রাপ্তি। এর আগে বিকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়েই আয়োজন করা হয় নববর্ষ উপলক্ষে বিশেষ কনসার্টের। পর্ষা, অ্যাশেস, এফ মাইনর ব্যান্ড, বেসিক গিটার লার্নিং স্কুল, ট্রানজিশন টাইম সহ এই সময়ের জনপ্রিয় সব দল গান পরিবেশন করে মাতিয়ে রাখে হাজারো শ্রোতার মন, রঙিন করে তোলে নতুন বছর 1432। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ রশি টান খেলা নিয়ে মেতে উঠেছিল ধামরাইয়ের গোলাইল একতা ক্লাব যুব সংঘ। উপজেলার কোশরা ইউনিয়নের প্রয়াত আব্দুল হাই স্বর্ণে স্থানীয় নাহার বোট মিল প্রাঙ্গণে আয়োজিত এ খেলা শুরুর আগে বিভিন্ন বয়সের কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমায়। ঐতিহ্যবাহী রশি টান বা কাশি টান খেলার প্রতিযোগিতায় 8 দল অংশ নেয়। এতে মক্কা মদিনা দল বিজয়ী হয়ে একটি মহিষ ও চকপাড়া একাদশ রানার্স আপ হয়ে একটি গরু এবং তৃতীয় স্থান পাওয়া দলকে একটি ছাগল পুরস্কার হিসেবে দেওয়া হয়। এ সময় স্থানীয় সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে বাংলার হারানো ঐতিহ্য ও সংস্কৃতিকে ফিরিয়ে আনার কথা জানান ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও এ খেলার আয়োজক কামরুল ইসলাম। 15 বছর যাবৎ এই খেলাটা গরু, মহিষ এবং একটি ছাগল এই বড় বড় পুরস্কার দিয়ে, এটা আমাদের গুলাল গ্রামের একটা ঐতিহ্য। আবার যেন আমরা দেখতে পারি বাংলাদেশের যে নিজস্ব সংস্কৃতি আছে সেটাকে ধারণ করে আমরা আগামী দিনে যাব। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পালন করল পহেলা বৈশাখ। দিনভর নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস। প্রতি বছরই এমন আয়োজনের দাবি শিক্ষার্থীদের। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। যশোর সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছিল মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পদচারণায়।
এতে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এই প্রতিষ্ঠান এইভাবে আরো উত্তর বৃদ্ধি পাক এবং এখানে তাদেরকে এই ধরনের শুধু লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন রকম কর্মকাণ্ডে তাদের শিক্ষা দেওয়া হোক। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। অংশ নেয় বিদেশি শিক্ষার্থীরাও। এ সময় উপস্থিত ছিলেন আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মারুফা আক্তার ও অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান ডক্টর আফজাল হোসেন খান। 1432 সেই সনে এসে আমাদের সবারই রঙিন একটা দিন হিসাবে এই নববর্ষ দিনটি গেল এবং আমরা চাইবো যে প্রত্যেক বছর এরকম করে আরো সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করা হোক। In our college they are celebrating Bengali New Year. It is very interested to see these food stalls and we all decorated and we enjoying very well. আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় সাহা বলেন, বিদেশি শিক্ষার্থীরা বাঙালির এই ঐতিহ্যকে উপলব্ধি করতে পারছে। এর মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি হবে। বাঙালি ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতি তারা যে সুন্দরভাবে প্রদর্শন করছে তা মনোমুগ্ধকর। বাঙালির যে মেলবন্ধন, তারা একটা শিক্ষা নিয়ে এই বাংলাদেশ থেকে যাবে এবং পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক স্থাপন হবে, সেটা আমাদের প্রত্যাশা সকলের। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার ও কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই ধরনের উদ্যোগ আমরা নিব এবং আমাদের দেশীয় কালচারের সাথে আমাদের বিদেশি যে শিক্ষার্থী আছে তারাও আমাদের এই বাঙালি ঐতিহ্যকে তাদের হৃদয়ে ধারণ করে তারাও প্রোগ্রামটা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। এক বছরে আমাদের ভালো কাজগুলো কি ছিল, আমরা আরো কি ভালো কাজ করতে পারতাম, এরকম একটা কর্ম পরিকল্পনা আমাদের থাকবে। পড়াশোনার পাশাপাশি দেশের সংস্কৃতিকে লালন করার এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে সেসব দেশের উপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি আরও জানান, চীন থেকে স্মার্টফোন ও কম্পিউটার আমদানির উপর শুল্ক প্রত্যাহার একটি সাময়িক পদক্ষেপ। নতুন করে শুল্ক আরোপের জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। এদিকে চীনা কর্মকর্তারা আরোপিত শুল্ক সম্পূর্ণ বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে বসে নেই চীনও। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম সফরে গিয়ে এশিয়ার দেশগুলোর প্রতি আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। চীনের এই তৎপরতাকে এখনো আমলে নেয়নি যুক্তরাষ্ট্র। এবারে পার্টেক্স খেলার খবর। টানা দ্বিতীয় জয়ের সুখস্মৃতি নিয়ে নারী বিশ্বকাপের বাছাইয়ে এবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 178 রানের বিশাল ব্যবধানে হারানোর পর আয়ারল্যান্ডের সাথে 2 উইকেটের কষ্টার্জিত এক জয় পায় টাইগ্রেসরা। 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে সবার শীর্ষে আছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিরা এবার চাইছে স্কটিশদের পরাজিত করে জয়যাত্রা অব্যাহত রাখতে। অবশ্য 3 ম্যাচ খেলা স্কটিশদের পুঁজিতেও আছে 4 পয়েন্ট। সেই সাথে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 11 রানে হারিয়ে চমক দেখিয়েছে স্কটল্যান্ড। তাই প্রতিপক্ষের ব্যাপারে বেশ সতর্ক নিগার সুলতানা, ঋতুমণি নাহিদারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। 2রা মে খুলবে হল, ক্লাস শুরু 4 মে। কাল বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 2 সহকারী পররাষ্ট্রমন্ত্রী। গুরুত্ব পাবে শুল্ক হার কমানো, সংস্কার, গণতন্ত্রে উত্তরণের সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। বিদ্যুৎ সংকটের কারণে রপ্তানি শিল্পে বিকল্প জ্বালানি হয়ে উঠেছে সৌর বিদ্যুৎ। বেড়েছে উৎপাদন, প্রায় 20 জ্বালানি সাশ্রয় হওয়ায় আগ্রহ বাড়ছে গার্মেন্টস মালিকদের।
এবং জামালপুরে 6 কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে 40টি বসতবাড়ি। হুমকির মুখে ফসলি জমি সহ শত শত স্থাপনা, আতঙ্কিত এলাকাবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।